তার মধ্যে দিয়ে রক্ত কিভাবে বাহিত হয় এবং হৃদস্পন্দনের যে হওয়ার জন্য যে নেটওয়ার্কটা রয়েছে স্নায়ু দ্বারা যেভাবে এসএ নোড এবং এভি নোড কাজ করে, এবং বোধহয় কিছু এমার্জেন্সিতে সিপিআর এবং ডিফিব্রিলেটর নামক দুটো টেকনিকের কথাও একটু আলোচনা হয়েছিল ইসিজির কথা, খুব হালকা মানে ছোট করে। আজকে আমরা যেটা মেনলি আলোচনা করব সেটা হচ্ছে রক্ত। ঠিক আছে, তারই একটা মানে হৃৎপিণ্ডের প্রধান কাজ রক্তকে সরবরাহ করা সারা শরীরে পাম্পের মাধ্যমে, পাম্পের মতো একটা কাজ করছে। তো রক্ত বা দেহ তরল নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি, তোমরা দেখতে পাচ্ছ কিনা আমাকে একটুখানি জানিও। তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? এনিওয়ান প্লিজ একটু হাত তুলে বলো স্ক্রিনটা দেখতে পাচ্ছ? হ্যাঁ, ওকে, ঠিক আছে, ওকে। তো আজকে আমাদের প্রধান যে আলোচনার বিষয় সেটা হচ্ছে ব্লাড এবং বডি ফ্লুইড, মানে রক্ত এবং দেহ তরল। এবং রক্ত এবং দেহ তরলের মধ্যে মূলত আমরা হচ্ছে গিয়ে রক্তটাকেই ফোকাস করব, কিন্তু দেহ তরলের কথা যখন হচ্ছে, রক্ত সেই তরলেরই একটা অংশ বলা যেতে পারে, একটা প্রধান অংশ। এছাড়াও মানে আমাদের কোষের বা আমাদের শরীরের মধ্যে দু ধরনের হচ্ছে কি দেহ তরল থাকে, তোমরা হয়তো পড়বে বা জানো। একটা হচ্ছে অন্তঃকোষীয় তরল, যেটাকে আমরা ইংলিশে বলি ইন্টারসেলুলার ফ্লুইড, ইন্টার সেলের ভেতরে রয়েছে ইন্টারসেলুলার ফ্লুইড, আর একটাকে বলা হয় এক্সট্রা সেলুলার ফ্লুইড। ওকে, এই দুটো যে এক্সট্রা সেলুলার ফ্লুইড রয়েছে, মানে যেটা হচ্ছে গিয়ে বহিঃকোষীয় তরল বলা হয়, এক্সট্রা সেলুলার কোষের বাইরে, সেই কারণে ওটাকে বহিঃকোষীয় তরল বলা হয়। বেসিক্যালি এই তরলটা দ্বারা হচ্ছে কি কোষগুলো আবৃত থাকে। সেটাকে আবার দুভাগে ভাগ করা যেতে পারে বহিঃকোষীয় তরল কোষের বাইরে, যেটা একটা হচ্ছে কি রক্তের তরল উপাদান বা প্লাজমা, আর একটা হচ্ছে কি কলার তরল, যেটা হচ্ছে কি ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। তো সেখানে আমরা মেনলি যদি আলোচনা করি, তাহলে প্রথমেই যে প্রশ্নটা আসে, রক্ত যখন কথা হচ্ছে রক্তের উপাদানগুলো নিয়ে, রক্তের এই উপাদানগুলোকে পৃথকীকরণ কিভাবে করা হয়। এখানে হয়তো তোমাদের এটা একটুখানি অন্য ধরনের হচ্ছে গিয়ে হয়তো বইতে নাও থাকতে পারে, কিন্তু তোমাদের জানার জন্য বলছি। সাধারণত রক্তের যে উপাদানগুলো তোমরা পড়বে বা জানো, সেই রক্তের উপাদানগুলো মূলত যদি আমাদের হাত থেকে, তোমরা কারো যদি ব্লাড টেস্ট হয়ে থাকে তোমরা হয়তো লক্ষ্য করে দেখেছো যে প্রথমে হচ্ছে গিয়ে একটা নট মতো রাবার ব্যান্ডের মতো একটা জিনিস দিয়ে হচ্ছে গিয়ে বেঁধে দেওয়া হয়। তারপরে একটা নির্দিষ্ট ভেন থেকে, শিরা থেকে কিছুটা পরিমাণ রক্ত হচ্ছে গিয়ে সেখান থেকে নিয়ে নেওয়া হয়, নিয়ে একটা টিউবে রাখা হয়। সেটাকে পরীক্ষাগারে নিয়ে গিয়ে তারপরে কি করা হয়, সেটাকে অত্যন্ত স্পিডে ঘোরানো হয়। যে যন্ত্রটার মাধ্যমে ঘোরানো হয় সেটাকে বলা হয় সেন্ট্রিফিউগেশন করা পদ্ধতি, এবং সেটার নামটা হচ্ছে সেন্ট্রিফিউজ যন্ত্র, যেটা তোমরা এই ছবিটাতে দেখতে পাচ্ছ। এই সেন্ট্রিফিউজ যন্ত্রটার মধ্যে কি করা হয়, রক্তের যে টিউবগুলো আছে ভেতরে লাল লাল মাথার মধ্যে দেখতে পাচ্ছ, সেই রকম ভাবে ওর ভেতরে টিউবগুলোকে দিয়ে দেওয়া হয়। আর এখানে কিছু থাকে যেখানে হচ্ছে গিয়ে স্পিড, কত জোরে ঘুরবে, মিনিটে কতবার করে ঘুরবে, সেটাই হচ্ছে কি কত জোরে ঘুরবে বলতে আমি সেটাই বোঝাচ্ছি যে মিনিটে কতবার ঘুরবে এবং কতক্ষণ ধরে ঘুরবে। তো এই জিনিসগুলো হচ্ছে গিয়ে সেট করে দেওয়া হয়। যদি করে দেওয়া হয়, কিছুক্ষণ ঘোরার পরে, প্রায় 5 থেকে 10 মিনিট মতো ঘোরার পরে, ডিপেন্ড করছে কততে ঘোরানো হচ্ছে, কত সেটার উপরও নির্ভর করছে। বেশিক্ষণ ঘোরালে বা বেশি স্পিডে ঘোরালে কি হতে পারে, রক্তের যে উপাদানগুলো, রক্ত কোষগুলো রয়েছে, যেমন লোহিত রক্তকণিকা বা শ্বেত রক্তকণিকা, এগুলো কি হতে পারে, ফেটে যেতে পারে। তো সেই কারণে একটা নির্দিষ্ট স্পিডে ঘোরানোর ফলে কি হয়, রক্তের উপাদানগুলো আলাদা হয়ে যায়। সেই উপাদানগুলো কি কি, নিচের দিকে দেখা যায়, মানে ঠিক আসল ছবিটা দেখলে অনেকটা এরকম লাগবে, একদম ক্লিয়ার। যে পুরো রক্তটা ছিল সেটাকে সেন্ট্রিফিউজ করা হয়েছে। সেন্ট্রিফিউজ করার ফলে কি হয়েছে, রক্ত কোষগুলো নিচের দিকে জমা পড়েছে, যেহেতু হচ্ছে গিয়ে
সেন্ট্রিফিউগাল ফোর্সটা কাজ করছিল, সেই শক্তির দ্বারা সব, যেহেতু রক্তকোষগুলো ভারী, ফ্লুইডের মধ্যে একটা তরলের মধ্যে রয়েছে, সেগুলো নিচের দিকে জমা হয়ে যাবে। যেমন একটা ছাতা জোরে ঘোরালে কি হয়, ছাতার শেষের দিকে যে জলগুলো থাকে বা মাঝখান থেকে, সেগুলো কি হয়, ছাতার শেষের দিক থেকে একদম ছিটকে বাইরে বেরিয়ে যায়। ঠিক সেরকম কোষগুলো কি হয়, বাইরের দিকে বেরোতে চায় টিউবটা থেকে, কিন্তু সেটা গিয়ে নিচের দিকে জমা হয়ে যায়, থিতিয়ে যায়। তো প্রধানত নিচে যেটা ডিপ কালারের দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে গিয়ে মূলত হয় লোহিত রক্তকণিকা। তার ঠিক মাঝখানে একটা বাফি কোট বলে লেখা রয়েছে, দেখো BUFF, বাফি কোট, COAT, বাফি কোট। ওটা প্রধানত হচ্ছে গিয়ে শ্বেত রক্তকণিকার একটা লেয়ার থাকে। শ্বেত রক্তকণিকাগুলো ওই রকম একটা জায়গাতে জমা পড়ে, একদম ঠিক সকালবেলা শীতকালে ঘাসের ওপরে শিশির পড়ার মতো যেমন দেখতে লাগে সুন্দর, বা একটু তুষারপাত হলে যেমন একটা বরফ, মানে রাস্তা বা পাথরের ওপরে যদি একটা পাতলা বরফের আস্তরণ পড়ে পেঁজা তুলোর মতো, ঠিক ওরকম বাফি কোটটা দেখতে হয়। আর তার উপরে কি থাকে, বাকিটা থাকে পুরোপুরি তরল অংশ, যেটা হচ্ছে কি বেসিক্যালি প্লাজমা। সেই প্লাজমাটা সাধারণত আমাদের 55%, মোট রক্তের হচ্ছে গিয়ে 55% প্লাজমা, 55%, আর বাকি 45%-এর মতো হচ্ছে গিয়ে থাকে হচ্ছে কি এরিথ্রোসাইট, বা যেটাকে বলা হয় লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড সেল, বা যেটাকে ওটারই আরেকটা নাম হচ্ছে কি এরিথ্রোসাইট। তো এইটা হচ্ছে রক্তের উপাদানের মধ্যে পড়ছে। তাহলে এই যে রক্তের উপাদানগুলো তোমরা হয়তো যখন পড়বে, নতুন নতুন রক্তকণিকার নাম আমরা এখানে তাহলে কি কি পেলাম, এখানে আমরা দেখতে পেলাম রক্তের প্রধানত, আমরা ডিটেলে আর একটু পরে আলোচনা করব বা পরবর্তী ক্লাসে। তাহলে আমরা একটা নাম পেলাম লোহিত রক্তকণিকা, রক্তের আরেকটা অন্যতম কোষ হচ্ছে গিয়ে শ্বেত রক্তকণিকা, আর একটা হচ্ছে গিয়ে অনুচক্রিকা। এই 3 প্রকারের কোষ হচ্ছে গিয়ে রক্তের মধ্যে থাকছে। তাহলে তোমরা জানো এই রক্ত কণিকাগুলো কন্টিনিউয়াসলি আমাদের শরীরে গঠিত হয় বা তৈরি হয়। তাহলে প্রশ্ন হচ্ছে, এই রক্তকণিকাগুলো গঠনের প্রয়োজন কেন? এনিওয়ান কেউ বলতে পারবে কেন আমাদের এই লোহিত রক্তকণিকাগুলোর বা শ্বেত রক্তকণিকাগুলো একটা নির্দিষ্ট সময়কালের পরে, বা মানে আমাদের শরীরে অস্থিমজ্জায় কন্টিনিউয়াসলি তৈরি হয়ে যাচ্ছে, কেন তৈরি হচ্ছে? একটা ক্লু অলরেডি হচ্ছে কি বলা বা দেখানো হয়ে গেছে। কেউ বলতে পারবে? কি বল? আচ্ছা, তার কারণ আমাদের রক্তকোষগুলো, রক্তকণিকাগুলোর কি থাকে, একটা নির্দিষ্ট আয়ু থাকে, লাইফ স্প্যান বা আয়ু থাকে। সেই আয়ুর মধ্যে লোহিত রক্তকণিকা বা যেটাকে বলা হয় রেড ব্লাড সেল, শর্টে RBC, তার আয়ু হচ্ছে 100 থেকে গড়ে 100 থেকে 120 দিন। শ্বেত রক্তকণিকার আয়ু হচ্ছে, সেটা কিছু দিনের জন্য কিছু শ্বেত রক্তকণিকা বাঁচে, কিছু শ্বেত রক্তকণিকা হচ্ছে বছরের পর বছর আমাদের রক্তের মধ্যে ঘুরতে পারে। কিছু শ্বেত রক্তকণিকা সেরকমও রয়েছে। আর একটা লাস্ট যেটা রইল, WBC মানে হোয়াইট ব্লাড সেল। হোয়াইট ব্লাড সেল, কখনো কখনো কর্পাসেল, হোয়াইট ব্লাড কর্পাসেল, বা বাংলায় শ্বেত রক্ত কণিকা। সেই শ্বেত রক্ত কণিকাগুলো যেগুলো কিছু দিন থেকে কিছু বছর বাঁচে, তার মধ্যে যদি দেখো, শ্বেত রক্ত কণিকা বিভিন্ন প্রকারের হয়, ডিটেলে আমরা পরে আলোচনা করব। কিন্তু তার মধ্যে তোমরা এখানে দেখতে পাচ্ছ মোনোসাইট নামক শ্বেত রক্ত কণিকাটি 24 ঘন্টা মতো আমাদের রক্তে থাকে। ঠিক আছে, রক্তের মধ্যে 24 ঘন্টা মতো থাকে। যদি সেটা কলাতে হয় তাহলে কিছু মাস থাকতে পারে, সেভারাল মান্থস, কিছু মাস থাকতে পারে। আবার লিম্ফোসাইট নামক যে শ্বেত রক্তকণিকা রয়েছে, সেটার দু রকমের হয়, একটা টি লিম্ফোসাইট, একটা বি লিম্ফোসাইট। বি লিম্ফোসাইট হচ্ছে গিয়ে 2 থেকে 4 দিন হচ্ছে গিয়ে থাকে বেঁচে। টি লিম্ফোসাইট 100 থেকে 200 দিন অবধি বেঁচে থাকতে পারে রক্তের মধ্যে। আর মেমোরি কোষ বলে একটা আছে, যাদের প্রধান কাজ হচ্ছে গিয়ে পরবর্তীকালে অ্যান্টিবডি তৈরি করা। সেরকম কোষ হচ্ছে গিয়ে মেমোরি টি কোষ এবং মেমোরি বি লিম্ফোসাইট এবং মেমোরি টি লিম্ফোসাইট
বছরের পর বছর, যেটা আমাদের পার্টিকুলারলি কোনো একটা ভ্যাকসিন নিলে যে অনাক্রমতাটা তৈরি হয়, সেটা মূলত এই রক্তকণিকাটার জন্যেই হয়। যে আমরা যাতে ভবিষ্যতে কোনো একটা পক্স বা কোনো কিছু, চিকেন পক্স মানে, বা বিভিন্ন ধরনের পোলিও ভ্যাকসিন যেটা নেওয়া হয়, তো এইগুলো নিলে কি হচ্ছে, আগে থেকে আমি নিয়ে রাখছি এবং আমার শরীরে অনাক্রমতা ক্ষমতাটা তৈরি করে রাখছি, যাতে পরবর্তীকালে আমি যদি ওই রোগের দ্বারা বা ওই ভাইরাসটা আমার শরীরে প্রবেশ করে, ইমিডিয়েটলি সেখানে কিছু কোষ এবং অ্যান্টিবডি থাকবে যে ওটাকে ধ্বংস করার জন্য রেডি থাকবে। শরীরকে নতুন করে একদম জিরো থেকে স্টার্ট করতে হবে না, বা একদম নতুন করে তৈরি করতে হবে না। এবং ওই তৈরি হওয়ার সময়তে সেই ভাইরাসটা হয়তো নিজের বংশ বিস্তার করে ফেলবে, যার ফলে সেটাকে হয়তো কন্ট্রোল করতে অসুবিধা হবে বা সময় লাগবে অনেক। তার থেকে আগে থেকেই হচ্ছে গিয়ে শরীরে অ্যান্টিবডি তৈরি করে রাখা, কিছু কোষকে রেডি করে রাখা, যারা সেটাকে ডিটেক্ট করতে পারে এবং যথেষ্ট পরিমাণে অ্যান্টিবডি তৈরি করে সঙ্গে সঙ্গে সেটাকে ধ্বংস করে দিতে পারে। তো এই রকমের হচ্ছে গিয়ে বিভিন্ন কোষের বিভিন্ন আয়ু রয়েছে। আর প্লেটলেট, বা যেটার নাম হচ্ছে গিয়ে অনুচক্রিকা, এই অনুচক্রিকা নামক কোষটি 8 থেকে 9 দিন হচ্ছে গিয়ে আমাদের রক্তের মধ্যে সারভাইভ করে, বেঁচে থাকে। এবং যার প্রধান বা মূল কাজ হচ্ছে আমাদের রক্ততঞ্চল কোথাও কেটে গেলে বা ছড়ে গেলে যে রক্তটা বেরোচ্ছিল, সেটাকে বেরোতে কিছুক্ষণ 2 থেকে 3 মিনিট বা কোনো কোনো ক্ষেত্রে ম্যাক্সিমাম 5 মিনিটের মধ্যে সেই জায়গাটাকে তঞ্চনের মাধ্যমে রক্ত বা যে বেরিয়ে যাচ্ছে সেটাকে বন্ধ করে দেওয়া, যেটাকে বলা হয় ক্লটিং টাইম, সেটা। তাহলে প্রশ্নটা, যেটা পরবর্তী প্রশ্ন আসে, তাহলে একজন সুস্থ প্রাপ্তবয়স্ক ব্যক্তি কতগুলো রক্তকণিকা তার শরীরে হচ্ছে গিয়ে দিনে প্রতিদিন তৈরি হয়? এবং সংখ্যাটা দেখো, 10^11 থেকে, তোমরা হয়তো অঙ্কে পড়ছো এখন 9 বা 10-এতে, 10^10 মানে হচ্ছে কি 100, 100, 100 মানে 10 স্কোয়ার, 10 কিউব হচ্ছে গিয়ে 1000, হাজার, 1000 হচ্ছে গিয়ে 10 কিউব। তাহলে 10^11 মানে 10-এর পরে আরো 10টা শূন্য রয়েছে। ভাবো কি বিশাল সংখ্যাটা। থেকে 10^12 নতুন রক্তকণিকা প্রতিদিন উৎপাদিত হয়, উৎপন্ন হয়, যাতে রক্ত সঞ্চালনের স্থিতিশীল অবস্থা বজায় থাকে। এতগুলো রক্তকণিকা যদি প্রতিদিন তৈরি হচ্ছে, আমাদের ইউনিভার্স, আমাদের মহাবিশ্বের যে নিয়ম, কোনো কিছু যখন একটা জায়গায়, একটা ভ্যাকিউম কোনো জায়গা থাকতে পারে, বা কোনো জায়গায় হচ্ছে কি একটা জিনিস থাকলে সেখান থেকে কিছু একটা জিনিসকে সরে যেতে হবে, ঠিক একই রকম ভাবে এতগুলো লোহিত রক্তকণিকা বা এতগুলো শ্বেত রক্তকণিকা বা অনুচক্রিকা যদি তৈরি হয়, তাহলে নিশ্চয়ই সেই কোষগুলোকে একটা নির্দিষ্ট আয়ু রাখতে হবে প্রাকৃতিক নিয়মে, যাতে সেই কোষগুলো ধ্বংস হয়ে যায় এবং সেই ধ্বংস হয়ে যাওয়া জায়গাটাতেই নতুন কোষ সেই জায়গাটা হচ্ছে কি পূরণ করবে খুব সহজভাবে। সেটা মুভিং কোষ হলেও, সেটা হয়তো রক্তের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু রক্তের মধ্যে যদি হঠাৎ করে এতগুলো লোহিত রক্তকণিকা রোজ রোজ জমা হতে, মানে তৈরি হয়ে আসতে থাকলো, এবং কোনো কোষই মারা যাচ্ছে না, তাহলে কি হবে, রক্তটা খুবই গাঢ় হয়ে যাবে, ঘন হয়ে যাবে। যে আমাদের শরীরের মোট, কেউ বলতে পারবে আমাদের শরীরের মোট রক্তের পরিমাণ কত? কতটা রক্ত আছে আমাদের শরীরে? এনিওয়ান? একজন আমাদের বলতে আমি আহ, তোমাদের কথা বলছি না, যেহেতু ধরে নাও একজন 18 বছর বয়স হয়ে গেছে, প্রায় 70 কেজি যার ওজন, তার শরীরে কতটা পরিমাণ রক্ত থাকতে পারে একজন পূর্ণবয়স্ক মানুষের, সুস্থ স্বাভাবিক মানুষের শরীরে? এনিওয়ান? আমাদের শরীরে কতটা রক্ত আছে? আমি শেষের ইউনিটটা বলছি, পরিমাণটা হচ্ছে কি লিটারে হবে, ঠিক আছে? লিটার, কোন একটি লিটার, এতটা, এত লিটার আমাদের রক্ত রয়েছে সারা শরীরে। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো? এনিওয়ান? হ্যালো? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? এনিওয়ান?
ওকে, ঠিক আছে, শুনতে পাচ্ছ তো? একটু হাত তুলে রেসপন্স করো। ওকে, আসলে কোনো সারা শব্দ পাচ্ছিলাম না, আমি তাই বুঝতে পারছি না। ওকে, যে ডিসকানেক্ট হয়ে গেল কিনা, অনলাইনের যেটা প্রধান মূল সমস্যা। ওকে, তাহলে এতগুলো রক্ত তৈরি হয় সেই কারণে যখন বাইরে বা বাড়ির আশেপাশে কোথাও যখন শুনছো যে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে বা রক্ত দান করার যে কর্মসূচিগুলো নেওয়া হয়, সেখানে কিন্তু ভয় পাওয়ার বা সেটা কিন্তু খারাপ কিছু নয়। কারোর যদি কোনো সংক্রামক রোগ না থাকে বা ডাক্তার যদি বলে থাকে যে আপনার রক্ত দেওয়া উচিত নয় কখনো, বাকি যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ কিন্তু নির্ভয় হচ্ছে কি রক্ত দিতে পারে। তার কারণ এতগুলো রক্তকণিকা কিন্তু প্রতিদিন আমাদের শরীরে তৈরি হয়। যতটা পরিমাণ আমরা হচ্ছে কি 250 থেকে 350 ml হচ্ছে কি রক্ত, দেশ বিশেষে সেটা হচ্ছে কি পরিমাপটা আলাদা হয়। যে রক্তটা আমরা দান করে একজন মানুষ, আহ, সুস্থ স্বাভাবিক মানুষ, সেই রক্তটা কিন্তু দ্রুতই তৈরি হয়ে আমাদের শরীরের কিন্তু স্বাভাবিক কার্যকলাপকে ব্যাঘাত ঘটতে দেয় না, এবং কিছুই হয় না বলতে গেলে। তো সেই কারণে রক্ত দান করলে সঙ্গে সঙ্গে সেই জায়গাটায় খবর চলে যায় আমাদের অস্থিমজ্জা, এবং আরো বেশি বেশি পরিমাণে রক্তকণিকা সঙ্গে সঙ্গে তৈরি হওয়া শুরু হয়ে যায়। সেই পদ্ধতিও করা রয়েছে। এটা তো একটা নির্দিষ্ট হারে গড়ে আমার রক্ত ক্ষয় হলো না, কোথাও কেটে গিয়ে রক্ত ব্লাড লস হলো না, তখন এই পরিমাণ রক্ত তৈরি হচ্ছে, রক্তকোষ তৈরি হচ্ছে। কিন্তু যদি আমার বাই চান্স কোনো কারণে হচ্ছে কি কোনো অ্যাক্সিডেন্টের কারণে বা আমি রক্ত দান করলাম, তাহলে কি আমার যদি রক্তের দরকার পড়ে, কিন্তু শরীরের সেই ক্ষমতা রয়েছে সঙ্গে সঙ্গে হচ্ছে গিয়ে সেই রক্ত তৈরি করার মাত্রাটাকে বাড়িয়ে দেওয়ার। ওকে, রক্তকোষ মেনলি। তাহলে যখন আমরা কথা বলছি যে এতগুলো রক্তকণিকা তৈরি হয়, তাহলে প্রশ্নটা আসবে কোথায় তৈরি হয়? এনিওয়ান? একটু মাইক্রোফোন অন করে যদি বলো যে কোথায় আমাদের এই রক্তের যে কণিকাগুলো, লোহিত রক্ত কণিকা, শ্বেত রক্ত কণিকা, অনুচক্রিকা, এগুলো কোথায় তৈরি হয়? আমাদের মস্তিষ্কে, আমাদের পেশিতে, আমাদের যকৃতে, আমাদের হাড়িতে, নাকি আমাদের ক্ষুদ্রান্তে, বৃহদন্তে, কোথায়? এনিওয়ান ওয়ান্টস টু ট্রাই? স্যার আপনাকে একটু ইন্টারাপ্ট করছি, আমি অ্যাডমিন থেকে কথা বলছি। হ্যাঁ, স্যার অ্যাকচুয়ালি আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম যে আপনি অনেক কোয়েশ্চেন করছেন কিন্তু স্টুডেন্টরা কোনো রেসপন্স করছে না সেইভাবে। আমি স্কুল কোঅর্ডিনেটরদের বলছি যে স্যার যেগুলো জিজ্ঞাসা করছেন আপনাদের মাইক্রোফোনের কোনো সমস্যা নেই তো? মানে মাইক্রোফোন স্টুডেন্টদের হাতের কাছে অ্যাভেলেবেল তো, যাতে ওরা অ্যাটলিস্ট অন করে বলতে পারে। কারণ দেখুন এই ক্লাসটার একটা আউটপুট হিসেবে কিন্তু স্টুডেন্টদের তরফ থেকে রেসপন্স একটা খুব বড় ব্যাপার। এটা আমরা না পেলে কিন্তু স্যারদের পক্ষেও একটু ক্লাসটাকে আরো ইন্টারেক্টিভ করাটা কিন্তু একটু সমস্যা হয়ে দাঁড়াবে। আপনারা শিওর হয়ে যান যে আপনাদের সমস্ত কিছু মাইক্রোফোন ঠিক আছে কিনা। আদারওয়াইজ স্যার বারবার জিজ্ঞাসা করছেন আর উনি উত্তর দিচ্ছেন, কিন্তু আমার মনে হয় স্টুডেন্টদের জিজ্ঞাসা করা হচ্ছে, কিছু অন্তত স্টুডেন্টদের পক্ষে থেকে বলা উচিত অ্যাটলিস্ট। এটা হ্যাঁ, আমি আপনারা বুঝতে একটু পারি যে উদ্যোগী হন। হ্যাঁ, না জানলেও বা কোনো একটা যদি আওয়াজও না হয়, জানলেও কোনো অসুবিধা নেই, অ্যাটলিস্ট রেসপন্স করতে হবে। নাহলে আমি অনলাইনে যেটা মেন সমস্যা আমাদের টিচারদের, মানে আমরা তো স্ক্রিনটা হচ্ছে কি তোমাদেরকে এই মুহূর্তে দেখতে পাই না স্টুডেন্টদেরকে, যখন হচ্ছে কি এটা স্লাইড শো মোডে থাকে, তার ফলে বুঝতে পারা যায় না যে ইন্টারনেটের কোনো ব্যাঘাত ঘটার ফলে লাইনটা কেটে যায়নি তো। হয়তো আমি একতরফা বলে যাচ্ছি, কিন্তু আরেক দিক থেকে হয়তো সেটা অনেকক্ষণ আগে ডিসকানেক্ট হয়ে গেছে লাইনটা, হ্যাঁ, এরকম হয়েছে। এক্স্যাক্টলি স্টুডেন্টরা একটু মাইক্রোফোন অন করে অ্যাটলিস্ট একটু রেসপন্স করবে। প্রত্যেকের কাছে হয়তো মাইক্রোফোন থাকা সম্ভব নয়, কিন্তু অ্যাটলিস্ট ফার্স্ট বেঞ্চে যারা বসছো অন্তত একটা মাইক্রোফোন অফ করে হাতের সামনে রাখবে। এবং কোঅর্ডিনেটরদের বলবো একটু ওদের গাইড করে দিন কি করে অ্যাটলিস্ট অন করে একটু কথা বলতে হয় বা রেসপন্স করতে হয়। এটা কিন্তু একটা ক্লাসের জন্য একটা মিনিমাম একটু প্রয়োজনীয়তা কিন্তু রয়েছে, আপনারা একটু এই ব্যাপারটা খেয়াল রাখবেন। স্যার প্লিজ কন্টিনিউ। ওকে, হ্যাঁ, এটাই আমি জাস্ট বলার বক্তব্য যে তোমরা একটুখানি চেষ্টা করো হচ্ছে রেসপন্স করতে। হ্যাঁ, না, এনিথিং ইজ ফাইন। কিন্তু সমস্যাটা হচ্ছে বোঝা যায় না যে কখন লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছে।
একতরফা শুধু বলে যাচ্ছি, অথচ তোমাদের হয়তো লাইনটা কোনোভাবে ব্রেক হয়েছে বা আমার হয়তো এখানে ডিসকানেক্ট হয়ে গেছি আমি, সেটা ধরা যায় না। সরি স্যার, উই হ্যাভ ইস্যুস উইথ মাইক্রোফোন শ্রীরামপুর গার্লস। হ্যাঁ, ইয়েস, ওনারা আগেও বলেছিলেন। এটা একটুখানি সলভ করার ব্যবস্থা করতে হবে। বাকি স্কুলগুলোকে রিকোয়েস্ট করবো একটু যদি এটাকে মাইনিউটলি দেখা হয়, যে একটু যদি মাইক্রোফোনটা অন করে কিছু বলা যায়। ইভেন চ্যাটে যদি কিছু লেখাও হয়, সেটা হচ্ছে গিয়ে আমরা সবসময় তাহলে মানে আমি যে মোডেতে এখন রয়েছি সেখানে আমি সেটা সবসময় দেখতে পাই না, কখনো কখনো ওঠে, কখনো কখনো ওঠে না। ঠিক আছে, পপ আপটা যাতে ডিস্ট্রাকশন কম হয়। তো এটা হচ্ছে গিয়ে একটুখানি রিকোয়েস্ট করবো যদি মাইক্রোফোনটা অন করে তোমরা একটুখানি বলো। ওকে, নো প্রবলেম, আই এম কন্টিনিউইং দ্য ক্লাস। সো বেসিক্যালি যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, আমরা আবার ওটা নিয়েই আলোচনা করছি। তাহলে হচ্ছে কি, এটা কোষগুলো কোথায় তৈরি হবে। তো এই তৈরি হওয়ার জায়গাটা খুবই ইন্টারেস্টিং। তোমরা হয়তো ভাবতে, হয়তো জানো কিনা জানি না, সেটা হচ্ছে কি মেনলি আমাদের রক্তকণিকা, একজন আমরা জন্মে এখন আমরা যখন বড় হয়ে গেছি, আমাদের প্রধানত জন্মের আগে যদি তোমরা এখানে দেখো, এখানে কয়েকটা সময়কাল লেখা রয়েছে। সেই সময়কালগুলো কি, যখন একটা ভ্রূণ অবস্থায় রয়েছে, কোন একটি শিশু ভ্রূণ অবস্থায় মায়ের গর্ভে যখন ভ্রূণ অবস্থায় রয়েছে, দেখো এখানে লেখা রয়েছে ফিটাল পিরিয়ড, মানে ভ্রূণ ফিটাস হয়ে রয়েছে। সে এটার যখন 2 থেকে 9 সপ্তাহ বয়স, তখন প্রধানত কোন ধরনের কোষ শরীর তৈরি করে ওই ভ্রূণটার মধ্যে? লোহিত রক্তকণিকা, আরবিসি। কে তৈরি করে? ইয়ক স্যাক। যে থলিটার মধ্যে হচ্ছে গিয়ে সেই শিশুটা রয়েছে, সে হচ্ছে গিয়ে তৈরি করে। তার থেকে যখন ভ্রূণটা আরেকটু বড় হয়, 9 থেকে 24 সপ্তাহ মতো, তখন লোহিত রক্তকণিকা, মায়েলোসাইট, প্লেটলেট, এইগুলো অনুচক্রিকা এবং লোহিত রক্তকণিকা এগুলো তৈরি হওয়া স্টার্ট হয়। এবং তখন এইগুলো তৈরি হচ্ছে প্রধানত লিভারের দ্বারা, কারণ ততদিনে লিভার তৈরি হয়ে গেছে। 2 থেকে 9 সপ্তাহে কিন্তু লিভার তখনও তৈরি হয়নি, মানে লিভার মানে যকৃৎ, লিভার তৈরি হয়নি। তার পরবর্তীকালে দেখো আরেকটা অঙ্গ হচ্ছে গিয়ে সাহায্য করছে, যেটার নাম হচ্ছে গিয়ে স্প্লিন। খুব সম্ভবত বাংলায় সেটাকে বলা হয় প্লিহা। 10 থেকে 24 সপ্তাহ এই অলমোস্ট লিভার এবং স্প্লিন দুজনে একসাথেই হচ্ছে গিয়ে একই সময়কালের মধ্যে তারা করছে, তারা ওই একই ধরনের কোষগুলো তৈরি করে। তারপরে যখন আরেকটুখানি বড় হলো, লিম্ফ নোড তৈরি করছে। আর যখন 10 সপ্তাহের বেশি এবং পরবর্তী জন্মের পরবর্তী, আফটার বার্থ, জন্মের পরবর্তী সময়তেও মেনলি হচ্ছে গিয়ে আমাদের রক্তকোষগুলো তৈরি হচ্ছে বোন ম্যারো, যেটার বাংলা হচ্ছে অস্থিমজ্জা, এবং লিম্ফ নোড থেকে। ঠিক আছে, তাহলে আমাদের প্রধান হচ্ছে গিয়ে মেশিনারি বা কারখানাটা কোথায় রক্ত তৈরি হওয়ার? রক্ত তৈরি হওয়ার কারখানাটা হচ্ছে গিয়ে রয়েছে আমাদের হাড়েতে। ভাবো, একটা শক্ত আমাদের যে হাড় রয়েছে, যে কারণে আমরা দাঁড়িয়ে রয়েছি, বা বিভিন্ন পেশিগুলো সাপোর্ট পাচ্ছে, যে স্কেলিটন আমাদের, সেই হাড়ের মধ্যে তৈরি হচ্ছে কি হচ্ছে? রক্ত তৈরি হচ্ছে। তাহলে যেটা এখানে লেখায় দেখলে, সেটাই এখানে হচ্ছে গিয়ে ছবিতে তোমরা একটুখানি যদি বোঝার চেষ্টা করো। দেখো নিচের দিকে লেখা রয়েছে, তোমরা এখন গ্রাফ পেপারে কিন্তু গ্রাফ করা অঙ্কে শুরু করে দিয়েছো। গ্রাফের সাধারণত দুটো অ্যাক্সিস হয়। আমি যদি খুব একটা মানে হয়তো অঙ্কেতে গ্রাফ শুরু হয়েছে, দুটো অ্যাক্সিস হয়। একটাকে বলা হয় এক্স অ্যাক্সিস, এক্স অক্ষ, আর একটাকে বলা হয় ওয়াই অক্ষ। কারেক্ট? এখানে দেখো এক্স অক্ষটাতে কি রয়েছে, 1 2 3 করে, 1 2 3 করে নির্দিষ্ট সময় অন্তর একটা ফিটাল মান্থ বলা আছে, যেটা সময়টা বোঝাচ্ছে যে ফিটাসের সময় কতটা। আর একটা সেই সময় কোষগুলো, সেলুলারিটি, কোষ কোথা থেকে তৈরি হচ্ছে। তো এই মোটামুটি 2 মাস বয়স যখন ভ্রূণের, তখন হচ্ছে গিয়ে লিভার, যকৃৎ, স্প্লিন এরা তৈরি করছে, এবং আবার এরা কমে যাচ্ছে। মানে এদের যকৃৎ আর তৈরি করা বন্ধ করে দিচ্ছে কখন? যখন সে জন্মাতে যাচ্ছে। জন্মের পরবর্তী সময় থেকে, মানে দেখো আমাদের ওই ফিটাল মান যখন 4 মাস বা 5 মাস ভ্রূণের বয়স, তখন এই হলুদ লাইনটা দেখো উপর দিকে যাচ্ছে, যেখানে বেসিক্যালি বোন ম্যারো বা অস্থি মজ্জা হচ্ছে গিয়ে তৈরি করছে। সেই অস্থিমজ্জা মানে আমাদের জন্ম হয়ে গেল, তাহলে জন্মানোর পরে বয়স দেখো, যাদের 20 বছর বয়স, 20 বছর বয়সে মেনলি কিন্তু আমাদের রক্তগুলো তৈরি হচ্ছে কোন হাড় থেকে? ভার্টিব্রা এবং পেলভিস। পেলভিস কোনটা? যে আমরা সবাই বসে আছি, আমাদের কোমরের যে হাড়টা,
পেলভিক বোন, কোমরের হাড়টা, আমাদের ভার্টিব্রা যেটা রয়েছে, ভার্টিব্রাল কলাম, ভার্টিব্রা মানে আমাদের যে স্নায়ুটাকে ঘিরে রয়েছে যে ভার্টিব্রাল কলাম পুরোটা রয়েছে, বুকের পাঁজরগুলো, স্টারনাম, স্টারনাম থেকে হচ্ছে প্রচুর পরিমাণে, মানে আমার 70 বছর বয়স পর্যন্ত যাদের বয়স 70, সেখানেও কিন্তু লোহিত রক্তকণিকা বা শ্বেত কোষগুলো তৈরি হচ্ছে, মূলত লোহিত রক্তকণিকা, প্লেটলেটস, এগুলো তৈরি হচ্ছে কোথা থেকে? পেলভিক বোন, কোমরের হাড়টা স্টারনাম, বুকের পাঁজরগুলো, পেলভিক বোন হচ্ছে এইটা, পেলভিক বোন কোমরের, তারপর একটা স্টারনাম, বুকের পাঁজর, রিবস, যত বয়স বাড়তে থাকে বুকের পাঁজর থেকে রক্ত তৈরি হওয়াটা, মানে বুকের পাঁজরের যে হাড়গুলো রয়েছে সেখান থেকে রক্ত তৈরি হওয়াটা ক্রমশ কমতে থাকে। আর পায়ের যে দুটো হাড় রয়েছে, একটা হচ্ছে ফিমার, ফিমার কোনটা? সব থেকে লং বোন আমাদের শরীরের, ফিমার, আমাদের যে থাইয়ের বোনটা ফিমার, এটা হচ্ছে ফিমার। আর টিবিয়া, এখানে আমাদের দুটো বোন আছে, দুটো হাড় আছে, টিবিয়া এবং ফিবিউলা, তার মধ্যে বড় মোটা যেটা টিবিয়া, সেই টিবিয়া 30 বছর বয়সের মোটামুটি ফিমার এবং টিবিয়া রক্ত তৈরি করা প্রায় কমিয়ে দেয় বা বন্ধ করে দেয়, মানে অল্প পরিমাণে তৈরি হয়, কিন্তু মেজর রক্তগুলো তৈরি হচ্ছে কার দ্বারা? ভার্টিব্রা, পেলভিস, স্টারনাম, রিবস, এই হাড়গুলোর মধ্যে। ভাবো, তাহলে একটা এত শক্ত একটা হাড়ের মধ্যে রক্ত তৈরি হচ্ছে, তাহলে রক্তটা তৈরি হয়ে তাহলে হাড়ের কোথায়? গায়ে তৈরি হচ্ছে, হাড়ের ভেতরে তৈরি হচ্ছে, অস্থি মজ্জা, মজ্জার ভেতরে তৈরি হচ্ছে, তাহলে সেখান থেকে নতুন তৈরি হওয়া রক্তগুলো, ওখানে কি আমাদের ফুটো রয়েছে? অজস্র ছোট ছোট ছিদ্র করা আছে ড্রিল করে করে, যেখান থেকে আমার রক্তটা তৈরি হয়ে বাইরে বেরিয়ে আসবে, স্পেশাল দরজা আছে? না, কিন্তু ভাবো এরকম একটা বনি স্ট্রাকচারের মধ্যে দিয়ে রক্তটা, তাহলে রক্তের মানে রক্ত কোষগুলো তৈরি হওয়ার পরে মানে যখন ওদের বয়স 1 দিন হয়তো, তারা কিন্তু চলে আসছে কোথায়? রক্তের মধ্যে। তখন রক্তের মধ্যে কিভাবে প্রবেশ করছে? কারণ আমাদের সূক্ষ্ম সূক্ষ্ম কিছু রক্তজালক আছে, সেই রক্তজালকগুলো আমাদের হাড়ের ভেতর পর্যন্ত বিস্তৃত রয়েছে। যদি তোমরা নিচের ছবিটায় দেখো, আমাদের কিছু কিছু রক্ত কোষ আছে যেটাকে ব্লাড ভেসেল বলা হচ্ছে, সেই ব্লাড ভেসেলটা হচ্ছে কি রক্তের ভেতরে বিস্তৃত। তাই এখানে যখন তৈরি হচ্ছে রক্ত কোষগুলো, তৈরি হয়ে তারা রক্তের মধ্যে প্রবেশ করে যাচ্ছে, তারা রক্তে প্রবেশ করে যাচ্ছে। এই ঘটনাটা হচ্ছে কি আমাদের কন্টিনিউয়াসলি আমাদের শরীরে ঘটে চলেছে, যে রক্তের অস্থি মজ্জাতে প্রচুর প্রচুর পরিমাণে রক্ত তৈরি হচ্ছে। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। নেক্সট দিন থেকে আমরা হচ্ছে কি, এটাতে আজকের মূল আলোচনার বিষয়টা ছিল হচ্ছে কি, কি তৈরি হয়, কেন তৈরি হয় এবং কোথায় তৈরি হয়, এই জিনিসটা হচ্ছে কি আমরা আজকে একটু আলোচনা করেছি। নেক্সট যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কি রক্ত কোষগুলোর একটু ডিটেল আলোচনা করব, মানে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, এরা কিভাবে তৈরি হচ্ছে, এদের প্রধান কাজগুলো কি কি, সেগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে, একটা বা দুটো ক্লাসে, কয়েকটি ক্লাসে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, কারোর কোনো কোশ্চেন আছে তাহলে করতে পারো। আজকের মতো এইখানেই স্টপ করছি টপিকটা, কিন্তু কারোর যদি কোনো প্রশ্ন থাকে পরের দিনকে আমরা আলোচনা করব হচ্ছে লোহিত রক্তকণিকা কিভাবে তৈরি হয় এবং লোহিত রক্তকণিকার কাজগুলো, এগুলোকে নিয়ে আমরা নেক্সট দিনকে আলোচনা করব। ঠিক আছে, এনি কোশ্চেন্স, এনি ডাউট যদি থেকে থাকে? না হলে আজকের মতো এই পর্যন্তই।